গাড়িটা আসলো, গাড়ির লাইট ডিটেক্ট করলো, লো বিম হয়ে গেল। স্কাডা বেস্ট হোম অটোমেশন ওই যে দাঁড়ালো। স্যার একটা প্লাগ ইন চার্জার তো ব্যবস্থা রয়েছে, যেটা নর্মাল অ্যালকোহলটা সেন্সর ধরলাম, ডিটেক্ট করলে বন্ধ হয়ে গেল। আবার এটা জন্য এটা ব্যাটারিতে চললো। স্মার্ট ডোর এন্ট্রি, বৃষ্টি আসলে কি হবে, এইটা কাজ করলে, এটা আমরা ইউজ করলে রুমটাকে কুল না করে শুধু বেডটাকে ইনসুলেশন করে কুল করার চেষ্টা করছি। এই পুরো বাড়ির এরিয়াটা হাতের তোমার মুঠোফোনের মাধ্যমে তুমি পুরোপুরিটা অন করতে পারবে। জর্জ টেলিগ্রাফ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমরা অনেকেই মানে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে তারপর বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছি। আজকে আমি চলে এসেছি শিয়ালদার জর্জ টেলিগ্রাফে। তার কারণ শিয়ালদার এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে দেখতে পাচ্ছ স্কিল ফেয়ার 2025 যেটা 3 আর 4 জুন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আজকে আমি তোমাদেরকে এই স্কিল ফেয়ারটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে শিয়ালদার জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট। এই টোটাল অংশটা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষজন এসছেন আজকে এই স্কিল ফেয়ার 2025 সেটা দেখার জন্য। প্রথমেই একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ স্কিল ফেয়ার যেহেতু, এখানে দেখো একটা গাড়ি, সে গাড়িটা কিন্তু ঘুরছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এই ধরনের অনেক জিনিস আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। মানে এই যে একদম মাঝখানের অংশটা, এখানটা খানিকটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। এখানটা একটা কালচারাল অনুষ্ঠানও হবে, যেটা শুনতে পারলাম আমি, যেখানে উপরে লেখা রয়েছে দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। এই যে পরপর সমস্ত এখানে স্টলগুলো রয়েছে, যেখানে স্টুডেন্টসরা তাদের যে স্কিল, সেই স্কিল এখানে দেখানোর চেষ্টা করেছেন। এখানে বিভিন্ন ইনস্টিটিউশনের মানুষজনও যারাও এসছেন এখানে, আমি ওদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা এই প্রজেক্টটি করেছি। 3টে প্রজেক্টই আছে। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে স্কাডা বেস্ট হোম অটোমেশন। হ্যাঁ, যেটা আমাদের এখানে লাগানো হয়েছে, এটা ডিজিটাল স্মার্ট এমসিবি মিটার হচ্ছে আমাদের ওয়াইফাই বেস্ট। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই বেস্ট স্মার্ট এমসিবি। এটা হচ্ছে এখানে আপনি ভোল্টেজ প্লাস কারেন্ট প্লাস ওয়াটেজ 3টে এখানে দেখতে পাবেন। আর এটা আমরা মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবো। এটা কি আগামী দিনে এটা কি কাজে লাগবে? আগামী দিনে ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে আপনার মনে পড়লো যে আপনি বাড়িতে একটা ফ্যান বা লাইট বা এসি কিছু একটা আপনি চালু করে চলে এসেছেন, আপনি সেটা মোবাইল দিয়েও সেটা আপনি বন্ধ করতে পারবেন। মানে যেখানে থাকি না কেন সেখান থেকে করতে থাকতে হবে আপনি। বাহ স্যার, এটা হচ্ছে একটা স্মার্ট রোড, যেখানে ইভি দাঁড়িয়ে নিজেদেরকে চার্জ করতে পারবে অটোমেটিক ওয়্যারলেসলি। কি চার্জ হবে? ইভি ইলেকট্রিক ভেহিকেল যে কোনো রকমের অটোমেটিক চার্জ হবে স্যার। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল এখানে রয়েছে, তাই তো? একটু ডেমনস্ট্রেট করো। আচ্ছা, দেখাও তোমার চার্জ হচ্ছে মানে? না স্যার, ওই যে দাঁড়ালো, হ্যাঁ, গ্রিন ইন্ডিকেটর জ্বলছে, মানে চার্জ হচ্ছে। মানে রোডের ওপরেই এটা তৈরি হবে, মানে রোডে ইমপ্লিমেন্ট থাকবে, তলায় একটা ইন্ডাকশন কয়েল থাকবে আর গাড়িতে একটা ইন্ডাকশন কয়েল থাকবে। বাহ, এবারে সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দ্বারা দুটো ওয়্যারলেসলি কমিউনিকেট করবে আর চার্জ হবে। বাহ, ভেরি নাইস একটা প্রজেক্ট এটা তৈরি করেছে আপাতত। তোমার নাম কি? আমার নাম কিঙ্কর দাস। আচ্ছা, পরের যে একটা স্টল সেখানে চলে এসেছি। এখানে লেখা রয়েছে অটোমোবাইল ডিপার্টমেন্ট, তাদের তরফ থেকে এই পুরো এখানে যে এক্সিবিশনটা করা হয়েছে। এখানে কি দেখবো আমরা সেটা একটুখানি তোমরা বলো। স্যার আমরা এটা আপনার স্মার্ট ইভি ভেহিকেল কনসেপ্টে আমরা এটা তৈরি করেছি স্যার। এটা স্যার আমাদের নাম দিয়েছি সান মোশন। স্যার আমাদের এখানে মাইলেজ, আমরা জানি যে এখন ইভি গাড়ির অনেক ডিমান্ড বাজারে অনেক বাড়ছে, তার জন্য স্যার আমরা অনেক রকম এর মধ্যে টেকনোলজি ইউজ করেছি স্যার। আমরা স্যার প্রথমত ইউজ করেছি সোলার প্যানেল, যা এবং স্যার একটা প্লাগ ইন চার্জার তো ব্যবস্থা রয়েছে, যেটা নর্মাল ইভি গাড়িতে থাকে। তার সঙ্গে স্যার আপনার আরেকটা ইউজ করছি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। আবার স্যার আরও ইউজ করছি দুটো ব্যাটারি প্যাক। যেমন একটা ব্যাটারি স্যার চলতে চলতে যখন স্যার আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাব, তারপরে স্যার আমরা রোল ওভার করে আবার একটা ব্যাটারিতে আমরা দিয়ে আমরা আমার গন্তব্যস্থলে আমরা স্যার পৌঁছাতে পারবো। স্যার আমরা এবার কি আমরা পুরো ডেমনস্ট্রেশনটা আমরা স্যার এইখানে ইগনিশন কিটা দিলাম স্যার, আমাদের গাড়ি স্টার্ট হবে স্যার। এখানে আমরা এক্সিলেটার দিয়ে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে স্যার। এখানে আপনি স্যার একটু ভালো করে দেখতে পারবেন স্যার, এখানে 1 ব্যাটারি লো দেখাচ্ছে, 2 ব্যাটারি
ফুল দেখাচ্ছে, তার মানে এখন স্যার এটাতে 2 ব্যাটারি দিয়ে স্যার এখানে ড্রাইভ পাচ্ছে স্যার। আর 1 ব্যাটারি এখন লো রয়েছে, লো মানে স্যার এই সোলার দিয়ে স্যার চার্জ হচ্ছে এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, সেটা স্যার আমরা দেখাচ্ছি যে স্যার আমরা যখন গাড়িতে যখনই স্যার অন রোডে ব্রেক করতে থাকবো, যতবার ব্রেক করবো এই রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আমাদের এই ব্যাটারিটা চার্জের ব্যবস্থা করেছি। এর থেকে স্যার আমরা পলিউশন অনেকটা স্যার আমরা কমিয়ে এনেছি এবং 15 to 20% আমরা স্যার আরও আমাদের নর্মাল ব্যাটারি গাড়িতে যেরকম রেঞ্জ থাকে তার থেকে আমরা আরও ইনক্রিজ করে আমরা একটা মডিফাই করে আমরা স্যার এটা তৈরি করেছি স্যার স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল, নাম দিয়েছি স্যার তার সোলার প্যানেল স্যার। আমরা এখানে স্যার আরেকবার স্যার রোল ওভারটা স্যার আমরা এখানে দেখাতে পারবো স্যার। এই যে স্যার আমরা যখন এখানে ব্যাটারি 2-তে চলছে স্যার, তখন আমরা ব্যাটারি 1-এ চলে গেলে স্যার এই যে স্যার আমাদের ব্যাটারি আমরা স্যার 1-এ শিফট করলাম, তার মানে এখান থেকে স্যার আমরা আরও রেঞ্জটা আমরা বাড়িয়ে দিচ্ছি। সোলার প্যানেলটা ওপরে রয়েছে তাই তো? হ্যাঁ স্যার, সোলার প্যানেলে আমরা ব্যাটারি চার্জের ব্যবস্থা করেছি স্যার। প্রথমে আমরা বলতে চাই যে এই জিনিসটা একটা সেফটির খেয়াল হয়ে আমরা বানিয়েছি। এইখানে একটা ছোটো মতো দুটো জিনিস আছে, একটা হচ্ছে হেলমেট মডিউল এবং হচ্ছে বাইক মডিউল, আর এই জিনিসটার নাম দিয়েছি আমরা হচ্ছে হেলমি স্টার্ট। হ্যাঁ, এইখানে আমরা এই জিনিসটা ভেবেই বানিয়েছি যে আজকাল 75% থেকে 100% অ্যাক্সিডেন্ট, যে রোড অ্যাক্সিডেন্ট হয় ইন্ডিয়ার ভেতরে, সেটা 2 হুইলার্সেরই হয়। এবং তার ভেতরে প্রথম কারণ হচ্ছে হেলমেট না পরা, এবং দ্বিতীয়ত হেলমেট পরে থাকলেও অ্যালকোহলিকের জন্য, অ্যালকোহল খাওয়ার জন্য। তার জন্য আমরা সেইভাবেই এই হেলমেটটা বানিয়েছি। এটা একটা স্মার্ট হেলমেট, এটা একটা প্রোটোটাইপ যেটা আমরা বানিয়েছি। তার দুটো কাজ আছে, একটা হচ্ছে হেলমেট সুইচ আছে, যেটা আমরা যদি হেলমেটটা পরি তবেই এই হেলমেট সুইচটা কাজ করবে আর তবেই এই বাইকটা চালু হবে। আর দ্বিতীয়ত যদি আমরা এটা পরেও থাকি কিন্তু আমার মুখে আছে অ্যালকোহলের গন্ধ আছে, এইখানে একটা অ্যালকোহল সেন্সার আছে, এই অ্যালকোহল সেন্সারটা সেটা ডিটেক্ট করে বাইকটা বন্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করে দেখাই। চলো দেখো করে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন বাইকটা চলেছে এখানে। ঠিক আছে, আমরা হেলমেটটা পরিনি, এবার ইগনিশনটা দেখুন, ইগনিশনটা হচ্ছে না। ঠিক আছে, ইগনিশনটা কিছুভাবেই হচ্ছে না, কারণ আমরা হেলমেটটা পরিনি। ঠিক আছে, আমরা ভেতরে সুইচটা টিপছি। আপনি যদি এখানে এইখানে যদি এসে দেখেন, এখানে আমি সুইচটা টিপলাম, পরে এখানে গ্রিন লাইট জ্বলছে, যেটা হলো যে আমরা হেলমেটটা পরেছি, এবার বাইকটা চলছে। এবার বুঝবেন যে অ্যালকোহল সেন্সারটা কীভাবে কাজ করবো সেটা দেখাবো। ঠিক আছে, এখানে এবার অ্যালকোহল সেন্সারটা চলছে, বাইকটা অ্যালকোহলটা সেন্সার ধরলাম, ডিটেক্ট করলে বন্ধ হয়ে গেল, নিজে থেকে বন্ধ হয়ে গেল বাইকটা। আচ্ছা, মানে এটা একদম নিজে থেকে সেফ করার জন্যই ব্যাপারটা পুরো করার জন্য বন্ধ হয়েছে। এবার আপনাদের একটা মাথায় থাকতে পারে যে এরকম হুট করে বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে, মায়ের সাথে তো উল্টে চলে আসবে যিনি চালাচ্ছে। এবার তার জন্য আমরা বলতেছি এর ভেতরে একটা আরডুইনো আছে। আরডুইনো হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা সফট ইসিউ বলা হয়। ঠিক আছে, সেখান থেকে আমাদের প্রোগ্রামিং করা আছে। এইখানে 3 বার বিপ হবে যখন বাইকটা যদি চলে, বাইকটা যদি মোশনে থাকে তাহলে এখানে 3 বার বিপ হবে, তারপরে বাইক বন্ধ হবে। এই জিনিসটা আমরা একটা সেফটি করেছি। আর এখানে যদি আপনারা দেখতে চান যে কীভাবে বানিয়েছি, তাহলে এইখানে কিছু আছে। এখানে হচ্ছে ট্রান্সমিটার আছে এবং ওখানে রিসিভার দেওয়া আছে। ট্রান্সমিটার হচ্ছে ট্রান্সমিট করছে, বাইকটাকে বলছে যে হ্যাঁ হেলমেটটা পড়েছে, তারপরে বাইকটা বুঝতে পারছে, হ্যাঁ তারপরে চালু হচ্ছে। সেম জিনিসটাই অ্যালকোহল সেন্সারটার সাথে। এবার এখানে রিলে ফিলে দেওয়া আছে, এখানে 5 ভোল্টেজ কারেন্টটা যেন ঠিকঠাকভাবে পাস করে তার জন্য দেওয়া আছে, ওখানেও সেম মডেল। আচ্ছা, এটা ওয়াটারপ্রুফ কি? দেখুন, এটা ওয়াটারপ্রুফ আমরা 7 দিনে করে উঠতে পারিনি, কিন্তু দেখুন এই বক্সটা দেখে ভাবছেন এরকম কি এ টাইপের একটা ওয়াটারপ্রুফ করা পসিবল, তাই তো? একদম পসিবল, যদি এটা হেলমেটের ভেতরে ঢুকে যায় সোজা কথা। আর এটা আমরা বক্সটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে যে এই জিনিসটা আছে, এটা এই বক্সটা বড়টা দরকারই নেই, আমরা পুরোটা ভেতরে ঢুকে দিতে পারি। এটা এর ওপরে আমরা রাখতে পারিনি, কেন এর ওপরে রাখলে শর্ট হয়ে যায়, কেন ওটা মেটাল বডি বলে। এটা পুরোটাই এর ভেতরে ঢুকে দেওয়া যায়, মানে খুবই নিম্নভাবে করা যায়, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা বাইরে সবকিছুই বাইরেই রেখেছি। ওকে, এটা সেফটি প্রোডাক্টের জন্য এবং যতটা অ্যালকোহলিকদের এবং সব কিছুর জন্য কমও যেন হয় তার জন্য। থ্যাংক ইউ। পরবর্তী যে প্রজেক্টটা আমরা দেখব সেটাই ভাইরা তৈরি করেছে। বলো এটার নামটা কি টোটালি বলো। আমরা অ্যাকচুয়ালি দুটো টেকনোলজিকে দুটো বেসে ভাগ করে কাজে লাগিয়েছি এখানে। একটা হচ্ছে রোড মানে নাইট ড্রাইভিং সেফটির উপরে ফোকাস দিয়ে আমরা বানিয়েছি হাই বিম অ্যাসিস্ট, অ্যান্ড দেন আর একটা হচ্ছে ইভি টেকনোলজির ওপরে ইলেকট্রোম্যাগনেটিক ইঞ্জিন। সো আমরা যদি এদিকে আসি, নাইট সেফটির ওপরে যেটা বানিয়েছি হাই বিম অ্যাসিস্ট, অ্যাকচুয়ালি হাই বিমটাকে সঠিক নিয়মে অ্যাসিস্ট করবে এই প্রসেসে। আপনারা হয়তো দেখেছেন যে ডিউরিং নাইট টাইম গাড়ি ড্রাইভ করার সময় হাই বিমের আলোটা খুব চোখে লাগে অপোজিট ডিরেকশন থেকে আসা, তো সেক্ষেত্রেও প্রবাবিলিটিটা বেড়ে যায় অ্যাক্সিডেন্টের প্রচণ্ড, যে আমাদের ভিশন একদম প্রায় 50% অবধি খেয়ে নেয় জিনিসটা।
এক্ষেত্রে আমরা এমন একটা টেকনোলজি দিয়েছি যাতে অপোজিট ডিরেকশন থেকে আসা হাই বিমের আলোটা ডিটেক্ট করে অটোমেটিক্যালি আমার গাড়িতে বা যেই গাড়িতে হাই বিম অ্যাসিস্ট থাকবে সেই গাড়িতে লো বিম হয়ে যাবে, এবং গাড়িটা পাস হয়ে যাওয়ার পর যখন লাইট আর ডিটেক্ট করবে না তখন আবার হাই বিম হয়ে যাবে। সো এই কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য অ্যাক্সিডেন্টটাই হয়, আর এটাকে অ্যাভয়েড করা যাবে। এবার এরকম টেকনোলজি সিমিলার খানিকটা লাক্সারি ব্র্যান্ডে আছে, যেমন অডিতে, ম্যাট্রিক্স, এলইডি, বাট এগুলো প্রচণ্ড কস্ট এফেক্টিভ। সো আমরা যদি আমাদের লোকাল ব্র্যান্ডের দিকে যাই, ইন্ডিয়ান ব্র্যান্ড টাটা, মাহিন্দ্রা, যেমন এবিএসটাকে কম্পালসারি করা হয়েছে, ইউনিভার্সাল করা হয়েছে ফর রোড সেফটি ব্রেকিং সিস্টেমের দিকে, তেমন আমাদেরও যদি নাইট ড্রাইভিং সেফটির উপর একটু ফোকাস করে এই জিনিসটাকে যদি করানো হয় তাহলে আমাদের মনে হয় যে অনেকটা সেফটির দিকে আমরা এগোতে পারবো। কারণ নাইটে ওই একটাই প্রবলেম আমাদের সবাইকে ফেস করতে হয়। এটা কি দেখানো সম্ভব এখানে? হ্যাঁ, অবশ্যই দেখানো সম্ভব। আনফরচুনেটলি স্যার এটার একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এটাতে হাই বিম অ্যাসিস্ট করা আছে। আচ্ছা। সো আমি যখন লাইটটা জ্বালাম, এটা হাই বিম আছে, অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসছে, তখন আমি ফোন দিয়ে বোঝাচ্ছি ফ্ল্যাশ দিয়ে, গাড়িটা আসলো, গাড়ির লাইট ডিটেক্ট করলো, লো বিম হয়ে গেল। আচ্ছা, মানে সামনে থেকে কোনো গাড়ি আসলো, তার লাইট পড়লো, লো বিম হয়ে গেল, দেন আবার গাড়িটা পাস হয়ে গেলে হাই বিম হয়ে যায় অটোমেটিক্যালি। সেক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন জায়গায় হাইওয়েতে বা বিভিন্ন জায়গায় এরকম হলে যে চালক আছে তার সমস্যা হতে পারে, আর প্রবলেম হতে পারে। সো সামনে যখন গাড়ি আসলো, ও ডিটেক্ট করে লো বিম করে দিল, অপোজিট ডিরেকশনের গাড়িরও সুবিধা, ওরও সুবিধা যদি সেম জিনিস থাকে, বাট বেশ আবার চলে গেল। এবার আমাকে দেখাও এটা কি। ওয়েলকাম টু অটোমোবাইল ডিপার্টমেন্ট। আমরা যে প্রজেক্টটা বানিয়েছি স্যার, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইঞ্জিন। আমরা বেসিক্যালি যে সমস্ত গাড়িগুলো এখন দেখছি যে ব্যাটারি যখন চার্জ হচ্ছে বা ইভি যে গাড়িগুলো, সেগুলো কতক্ষণ ধরে চার্জ হয়, বেসিক্যালি 10 ঘন্টা, নাহলে 8 ঘন্টা, নাহলে 12 ঘন্টা। কিন্তু মানুষ এখনকার দিনে এত ব্যস্ত হয়ে গেছে, তো কারোর পক্ষে তো সম্ভব নয় যে এতক্ষণ ধরে আমি চার্জ দেবো। তো আমরা সেটা একটা নিয়ে ভাবলাম যে একটা ইঞ্জিন কেন বানাতে পারি না, একটা ইলেকট্রোম্যাগনেটিক আমরা ইঞ্জিন বানালাম, যে ইঞ্জিনে একটি ব্যাটারি যখন পুরোপুরি চার্জ থাকবে, কিন্তু আমার একটি ব্যাটারি চার্জ দেওয়া থাকবে না, একদমই দেওয়া থাকবে না। কিন্তু একে চার্জটা করবে কী করে? আপনি ধরুন রাস্তার মধ্যে চলতে গেলেন, একটা ব্যাটারি আপনার চার্জ শেষ হয়ে গেল, আপনার আরেকটি ব্যাটারি আছে ব্যাকআপ, কিন্তু আপনি কী করে চালালেন? পাওয়ারটা করতে পেলেন কী করে পেলেন? এইটা থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ইঞ্জিন থেকে। আমি একবার দেখাচ্ছি আপনাকে। এই যেটা ঘুরছে, এখানে যে কপারে যে জিনিসটা আছে, এই যে কপার যখন আমরা কারেন্টটা দিই, এটা পুরো একটা ম্যাগনেট হয়ে গেল, আর ম্যাগনেট থেকে যখন যে পুরো কারেন্টটা নিয়ে নিল, সে অটোমেটিকলি ব্যাটারিতে চলে এলো। তাহলে আপনার যখন এখানে একটা ব্যাটারি শেষ হয়ে গেল, সে অটোমেটিকলি আরেকটা ব্যাটারিতে চার্জ হয়ে গেল। তাহলে আপনার কোনো অসুবিধাই হলো না যে রাস্তায় দাঁড়িয়ে কোথাও ব্যাটারি চার্জ দিতে হবে বা আপনার গাড়ির কোনো প্রবলেম আমাকে পড়তে হবে। এই হলো একটা স্যার একটা ইলেকট্রোম্যাগনেটিক ইঞ্জিন। এবার যদি স্যার আমি আপনাকে সিস্টেম ব্যাপারটা একটু কিছু বলি, ধরুন এক সেকেন্ড, হ্যাঁ, আপনি ধরুন ব্যাটারি চার্জ দিচ্ছেন, এটা একটা আমরা মডিউল বানিয়েছি, আমরা চেষ্টা করবো এটা আরও টেকনোলজি আনার জন্য। এখানে আমরা যে সার্কিটটা দিয়েছি স্যার, 220 ভোল্ট বা আরও যদি আপনি কারেন্ট দিচ্ছেন, তো এসি, আপনি ওকে ডিসি কী করে কনভার্ট করবেন? তার আমরা একটা ট্রান্সফর্মারের মাধ্যম দিয়ে ওটাকে ডিসিতে নিয়ে এলাম। এই দেখুন, এখানটা ইনপুট ডিভাইস আছে, এখানে ইন লেখা আছে, দেখুন ইনপুট ডিভাইস। কিন্তু এ তো ধরে নিল, এ তো 12 ভোল্টের যে ব্যাটারিটার পাওয়ারটা আছে, এ তো অটোমেটিকলি ধরে নিল, কিন্তু একে তো ছাড়তে তো হবে। এই দুটো ব্যাটারি তখন এখানে পাওয়ারটা দিয়ে দিল। এবার তো কোশ্চেন আসতেই পারে যে আমার দুটো ব্যাটারির পাওয়ার আমি কী করে চেক করবো? অবশ্যই চেক করা যাবে। এই দেখুন, এই ব্যাটারির যে পাওয়ারটা কত আছে, 10.8, আবার এই ব্যাটারিটার পাওয়ারটা দেখুন 10.3। তাই দুটো ব্যাটারি আমি চার্জ এখান থেকে বুঝে নিতে পারবো যে আমার কোন ব্যাটারিতে কত পার্সেন্টেজ আমার চার্জটা আছে। এবার ধরুন আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেখানে অনেক ধরনের আপনি চার্জটা দিলেন, দুটো ব্যাটারি আপনার চার্জ হলো, আপনি কি দুটো ব্যাটারিতে চার্জ চালাতে পারবেন? একদমই না, আমাকে তো সেটা অল্টারনেট করে দিতে হবে। তো আমরা এখানে একটা অল্টারনেট সিস্টেম এখানে দিয়ে দিয়েছি, যেই অল্টারনেট সিস্টেম দিলাম এই ব্যাটারিতে চললো, আবার এটা দিলে এই ব্যাটারিতে চললো। চালাও ওটা একটু। ওকে। বাহ, পরের যে স্টলটাতে আমরা চলে আসলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ডিপার্টমেন্টের। বলো এটা কি দেখাবে আমাদের? গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের প্রজেক্ট হলো রোবোটিকাম। রোবোটিকাম এই টেকনোলজি বহু সময় আগে থেকেই ভারত সহ বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিগুলিতে বিভিন্ন কাজের জন্য ব্যবহার হচ্ছে, যেমন পিক অ্যান্ড প্লেস হেভি গুডস, মেটেরিয়াল প্যাকেজিং, স্পেয়ার পার্টস অ্যাসেম্বলিং, ওয়েল্ডিং এটসেট্রা। কিন্তু নতুন বিষয় হলো এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেডিকেল ইন্ডাস্ট্রিতে অপারেশন থিয়েটারে বিভিন্ন ধরনের সার্জারি পারফর্ম করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে এই মেডিকেল সার্জারি সংক্রান্ত সফলতার হার বৃদ্ধি করা যায়। আমাদের এই মডেলটি যেভাবে কাজ করছে সেটি হলো, এই কিবোর্ডে থাকা কিগুলি প্রেস করলে যে সিগন্যাল জেনারেট হচ্ছে সেটি
এই কন্ট্রোল বোর্ডে থাকা মাইক্রো কন্ট্রোলার রিসিভ করছে। এই মাইক্রো কন্ট্রোলারে থাকা প্রোগ্রাম এবং কি কম্বিনেশন অনুযায়ী এই সার্ভো মোটরগুলি কন্ট্রোল হচ্ছে, যার ফলে এই রোবোটিক আর্ম এর বেসিক মুভমেন্ট হচ্ছে। এটা আগামী দিনে কি কাজে লাগবে? এটা আগামী দিনে বা বর্তমানে এই প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে ডিমান্ড প্রচুর। এর কারণ হলো হাই প্রোডাক্টিভিটি, ইমপ্রুভ কোয়ালিটি অফ প্রোডাক্টস, কস্ট সেভিং অ্যান্ড অলসো সেফ অ্যান্ড রিলায়েবল, যার জন্য ভবিষ্যতে ইন্ডাস্ট্রিগুলিতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, ওয়্যারহাউস, লজিস্টিক, এয়ারোস্পেস, অটোমোটিভ প্রভৃতি ইন্ডাস্ট্রিগুলিতে এর চাহিদা দিন দিন বাড়বে। বেশ, তুমি একটুখানি দেখাও এটা। আমরা দেখাচ্ছি। এখানে আমাদের প্রথম সার্ভো মোটরটি এই স্ট্রাকচারটিকে 180 ডিগ্রি হরাইজন্টাল মুভ করতে সাহায্য করছে। এর মধ্যে থাকা সেকেন্ড সার্ভো মোটর, এটি হলো ভার্টিক্যালি 180 ডিগ্রি মুভ করতে সাহায্য করছে। এবং এটি হলো থার্ড সার্ভো মোটর, যেটি এই স্মল আর্মটিকে এগেন ভার্টিক্যালি 180 ডিগ্রি মুভ করতে সাহায্য করছে। এবং লাস্ট ফোর্থ সার্ভো মোটরটি এই হ্যান্ডটিকে ওপেন বা ক্লোজ করছে, যাতে করে কোনো অবজেক্টকে গ্রিপ বা হোল্ড করে রাখা যায়। তো এটাই হলো আমাদের স্যার এই রোবোটিক আর্ম বা মডেলটির ডেমনস্ট্রেশন। অ্যাকচুয়ালি আগে কি হতো, আমরা এইগুলো টোটালটা মানে মানুষ করতো, এখন সেটা রোবট করবে। এই হলো ব্যাপার। এখান থেকে টোটাল ব্যাপারটাকে অপারেট করা হচ্ছে এবং এখানে সেটা আপনারা দেখতে পেলেন এই ব্যাপারটা টোটালটা। নেক্সট আমরা কি দেখবো, দেখাও। এটা হচ্ছে স্মার্ট ডোর এন্ট্রি। এটা হচ্ছে অ্যাক্সেস কার্ডের এন্ট্রি করার জন্য আসবে, নাম চলে আসবে, এর কিন্তু দরজা খুলবে না, এর জন্য ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড দরকার। হিউম্যান যে থাকবে দরজা অটোমেটিক খুলে যাবে, এন্ট্রি করে যাবে। তখনই এখানে ফিডব্যাক চলে আসবে যে হাউসের যে ওনার থাকবে বা থাকবে বা হোটেলের যে ম্যানেজার থাকবে, তার কাছে এরকম মেসেজ চলে আসবে, অ্যাক্সেস গ্র্যান্টেড বাই দিস পারসন, যার নাম আসবে। এবার যদি এই কার্ডটি যদি হারিয়ে যায়, এবার যদি অন্য কেউ অ্যাক্সেস করতে চায়, নাম আসবে কিন্তু পাসওয়ার্ড জানে না, ভুলভাল পাসওয়ার্ড দেবে, 3 বার বিপ দেবে, তখন দরজা খুলবে না। তখন এরকম যে পার্সন থাকবে, যার কাছে অ্যাডমিন থাকবে, তার কাছে এরকম পাসওয়ার্ড চলে আসবে, রং পাসওয়ার্ড বাই দিস পারসন এরকম, বা এরকম আনরেজিস্টার কার্ড থাকবে, যার রেজিস্টার করা নেই, সেরকম কার্ড দেবে, 3 বার বিপ দিয়ে খুলবে না দরজা, এরকম চলে আসবে আননোন কার্ড হিসেবে। এটা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, এখন এইটা মার্কেটে রয়েছে সিকিউরিটি সিস্টেম হিসেবে, কিন্তু এটা আমরা কম কস্টিংয়ের মধ্যে আমরা তৈরি করতে চাইছি। এটাকে আরও আপগ্রেডেড করে বড় স্কেল তৈরি করে এর মধ্যে সার্ভেলেন্স সিস্টেম যেমন ক্যামেরা, বায়োমেট্রিক সিস্টেম, রেটিনা সেন্সার ইত্যাদি দিয়ে আমরা আরও বড় স্কেলে এটাকে তৈরি করতে চাইছি। গুড ইভিনিং স্যার, মাই নেম ইজ নবাকুমার গায়েন। স্যার আমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ফাইনাল সেমিস্টার। স্যার আমাদের গ্রুপ প্রজেক্ট হচ্ছে অটোমেটিক ক্লোজ ড্রায়ার। এটা আমরা ইউজ করে থাকি সাধারণত। স্যার আমরা আমাদের সময় সাপেক্ষে খুবই কম, আমাদের সময়টা খুবই কম, তার জন্য আমরা অফিস যখন যাচ্ছি স্যার, অফিসে যাওয়ার সময় যে স্নান করে বেরোচ্ছি, তখন আমরা জামা প্যান্টটা বাইরে মেলে চলে যাচ্ছি, বাড়িতে কেউ থাকছে না, তখন অফিসে চলে গেলে বাড়িতে জামা প্যান্টটা মেলা আছে, তখন ধরুন বৃষ্টি আসলে কি হবে, এইটা কাজ করলে, এটা আমরা ইউজ করলে অটোমেটিক জামা প্যান্টটা ভেতর ঢুকে গেল। এবার এটা যখন বৃষ্টিটা থেমে গেল, ফের রোদ বেরোলো, তখন এটা অটোমেটিক আর বেরিয়ে যাবে। আচ্ছা, মানে এরকম একটা জিনিস রয়েছে যেটার মধ্যে আর কি জামা প্যান্টগুলো মেলা আছে। এটা জামা প্যান্টগুলো মেলা আছে। এটা অটোমেটিক বৃষ্টি আসলে অটোমেটিক ঢুকে যাবে, আবার যখন বৃষ্টি থেমে যাবে অটোমেটিক বাইরে চলে যাবে। আর একবার এটাকে দেখাও একটুখানি, মানে এটা খুব মানে দৈনন্দিন জীবনে খুব কাজের ওপরে একটা ইনোভেটিভ প্রজেক্ট। এটা আমরা মিনি সাইকেলে বানিয়েছি। দেখো অলরেডি কিন্তু ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, বৃষ্টি একবার দিলে, একটা ফোঁটা জাস্ট পড়লে ওটা অটোমেটিক ঢুকে যাবে। পরের যে স্টলটা সেখানে আমি চলে এসেছি। হ্যাঁ বলো, এটা কি তোমরা দেখাবে? আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে প্রাইভেট ভিশন। এটা হচ্ছে একটা ইনভিজিবল স্ক্রিন টেকনোলজি। আমরা সবাই জানি যে আমাদের জীবনে প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে অডিও ভিজুয়াল যে ব্যাপারটা, তার মধ্যে অডিওটা তো আমরা সবাই প্রাইভেট করে নিতে পেরেছি। আমরা ইয়ারফোন বা হেডফোন ইউজ করে আমরা নিজেদের কথাবার্তা নিজেদের মধ্যেই রাখি, কিন্তু ভিজুয়াল প্রাইভেসিটার জন্য তো আমাদের এখনও কিছু করতে পারি না। আশেপাশের লোকেরা খুব সহজে আমাদের কন্টেন্ট দেখে ফেলতে পারে। তো তার জন্যই আমাদের এই প্রজেক্টটা বানানো হয়েছে। তো আপনাকে রিকোয়েস্ট করবো এই চশমাটা দিয়ে একবার দেখতে। আচ্ছা, এই চশমাটা পরে দেখতে হবে, তাই তো? চশমাটার দ্বারা স্ক্রিনের মধ্যে যা যা আছে সব কিছুই দেখতে পাবেন। আচ্ছা, আমি কি এরকমভাবে কি দেখে? ইয়েস, দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমরা চশমা পরেছো, দেখো। ওয়াও, ভেরি নাইস। দেখো এখানে কিছু নেই, কিন্তু চশমাটা যদি তোমরা দেখো
তো কিন্তু পরিষ্কার এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট ভিশন লেখাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাকি যত জিনিসপত্র আছে টোটাল সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই পুরো ব্যানারটা পুরোটাই দেখা যাচ্ছে। ভেরি নাইস। এটা 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 মানে কিসে মানে কেন ব্যবহার করব আমরা? এই জিনিসটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যেরকম আপনি প্রথমত পার্সোনালি ইউজ করতেই পারেন, তাছাড়া হচ্ছে আমরা ব্যাংক, হসপিটাল বা গভর্নমেন্ট অফিসে ব্যবহার করা যেতে পারে, টার্মিনাল হিসেবে ইউজ করতে পারি। বিভিন্ন রকমের চশমা আছে যাতে ব্যবহার করা যাবে ব্যাপারটা। তাছাড়া আমরা ক্লাসরুমে ডেমনস্ট্রেশন পারপাসে ইউজ করতে পারি। তারপর হচ্ছে মিলিটারিতে আমরা ইউজ করতে পারি, কারণ ওখানে অনেক কিছু গোপন যে কোনো মানে প্রাইভেসি ব্যাপারটা নিয়ে করা রিলেটেড জায়গাতে আমাদের এই প্রজেক্টটা ইউজ হয়। নেক্সট দেখো কি দেখানো হচ্ছে। দেখো তো বর্তমান ডিজিটাল যুগে আমরা ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ওয়্যারলেস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সবথেকে বেশি ওয়াইফাই নেটওয়ার্ককে ইউজ করি, কিন্তু এই ওয়াইফাই নেটওয়ার্কগুলো সর্বদা সিকিউর থাকে না। হ্যাকাররা যে কোনো উপায়ে আমাদের এই নেটওয়ার্কগুলোকে চেষ্টা করলেই ক্র্যাক করতে পারে এবং তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকা যে ডেটাগুলো অ্যাক্সেস করে আমাদের প্রাইভেসি নষ্ট করতে পারে। তো এই কথাগুলোকে মাথায় রেখেই আমরা হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে ওয়াইফাই জ্যামার অ্যান্ড পেনিট্রেশন টুলটি ইমপ্লিমেন্ট করেছি। তো এই পেনিট্রেশন টুলটি এবং ওয়াইফাই জ্যামারের মূলত কাজ হলো আমাদের নেটওয়ার্ককে সিকিউর করা। কেউ যদি আমাদের নেটওয়ার্ককে আনঅথরাইজলি অ্যাক্সেস করে, সেই আনঅথরাইজকারী হ্যাকারকে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থেকে ডিঅথরাইজ করতে পারবো এবং ডিঅথরাইজের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্ককে সিকিউর করতে পারবো। এছাড়া আমাদের নেটওয়ার্কের মধ্যে আমরা হচ্ছে এসএসআইডি ক্লোন করতে পারবো। তো এসএসআইডি ক্লোনের মাধ্যমে হ্যাকার আমাদের যে টার্গেটেড নেটওয়ার্ককে টার্গেট না করে এই নেটওয়ার্কগুলোকে দেখলে সে হচ্ছে কনফিউজ হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের নেটওয়ার্কটাকে সিকিউর এবং স্টেবল করতে পারি। মানে যে ইউজ করছে তার ম্যাক আইডি তুমি জানতে পারছো, তাই তো? বেশ, এই হলো ব্যাপার। মানে আমরা প্রত্যেকের বাড়িতে আজকাল ওয়াইফাই থাকে, কে ইউজ করছে কে ইউজ করছে না মানে সেটা কিন্তু এর মাধ্যমে পুরোপুরি জানা যাবে। পরের যে জিনিসটা দেখো এখানে লেখা আছে লাইফাই। ওয়াইফাই শুনেছি, কিন্তু লাইফাইটা কি জিনিস? তো আমরা সবাই জানি যে ওয়াইফাই দিয়ে আমরা ওয়্যারলেসলি ডেটা ট্রান্সমিট করতে পারি। লাইফাই হচ্ছে তার অল্টারনেটিভ। আমরা ওয়াইফাইতে রেডিও ওয়েভ ইউজ করি ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য, লাইফাইতে আমরা কি করি লাইট ইউজ করি। এবার যেরকম হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইট আছে, এলইডি লাইটটা অন করতে বলবো। এখানে এলইডি লাইট আছে। এবার এটা হচ্ছে যখন আমরা একটা ডিভাইস থেকে অডিও প্লে করছি তখন ডেটাটা লাইটের থ্রু দিয়ে একটা সেন্সারে হিট করছে, ওই সেন্সারটা অডিও সিগন্যালটা একটা স্পিকারে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে ডিভাইসে যে গানটা প্লে হচ্ছে সেটা এখানে আমরা স্পিকারের মধ্যে শুনতে পাচ্ছি। পুরোটাই হচ্ছে ওয়্যারলেস। যদি আমরা এখানে হাত দিয়ে ব্লক করে দিই সিগন্যালটা, তাহলে সিগন্যাল ড্রপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে টোটালি লাইটের মাধ্যমে চলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে ওয়াইফাই আমরা দেখেছি, কিন্তু এ দেখো এখানে প্লে করছে, এখান থেকে গেছে এখানে কানেকশনটা এই লাইটের মাধ্যমে, এখানে কিন্তু হাওয়া, ঠিক আছে, কিচ্ছু নেই, শূন্য। আর ওদিকে স্পিকারে তুমি শুনতে পাচ্ছ কিছু। এই হলো ব্যাপার। নেক্সট যেখানে আমি চলে এসেছি মানে আর একটা যে স্টল, সেখানে লেখা আছে এসি অ্যান্ড রেফ্রিজারেশন, যেটা আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে। বলো কি দেখাবে এখানে? গুড আফটারনুন এভরিওয়ান। আমরা যে প্রজেক্টটা আজকে শো করছি সেটা হচ্ছে ড্রিম বেড। ড্রিম বেড কেন আমরা এটা বানিয়েছি কেন সেটা আমরা আগে উল্লেখ করে দিই। আমরা এটা এমনই কস্ট এফিশিয়েন্ট বানিয়েছি যেটা ভারতবর্ষের সমস্ত মানুষ, সে গরিব হোক বা ধনী, সবাই ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। কারণ আমরা একটা বড় এসি জায়গায় একটা ছোট এসি করছি এবং রুমটাকে কুল না করে শুধু বেডটাকে ইনসুলেশন করে কুল করার চেষ্টা করছি। আচ্ছা, মানে টোটাল রুমের মধ্যে কোনো এসি দরকার নেই, নো নিডেড। হ্যাঁ, শুধু বেডটাই আমরা এয়ার কন্ডিশনিং করছি, যার জন্য এর কুলিং হিট লোডটা অনেকটা কমেছে, ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমে যাচ্ছে। এবং যেহেতু আমরা ছোট একটা জায়গাকে ইনসুলেশন করে কুল করছি, সেই জন্য এর যে মেশিনারিগুলো সেগুলো অনেকটা কম লাগছে, যার জন্য একটা নর্মাল এসির থেকে অনেক কম খরচে আমরা এই মেশিনটা বানিয়ে নিতে পারছি। এবং একটা এসি যেরকম পার আওয়ারে 1000 ওয়াট করে কারেন্ট কনজিউম করে, এটা সেখানে একটা সিলিং ফ্যান যতটা পাওয়ার কনজাম্পশন করে 1 আওয়ারে 125 থেকে 130 ওয়াটস, ততটাই পাওয়ার আমাদের এই মেশিনটা কন্ট্রোল করতে পারবে। দেখো আমি বিছানার ভিতরটাতে একটুখানি দেখি, বাহ, পুরোপুরি একদম কিন্তু ঠান্ডার ব্যাপারটা। হ্যাঁ, মানে ভিতরটাই একমাত্র মানে যেখানে তুমি শোবে সেই জায়গাটাই এসির যে কাজ সেটা থাকবে, টোটাল ঘরে প্রয়োজন নেই। এটাই হচ্ছে বলার মূল বক্তব্য। পরের যে জিনিসটা আমি দেখাই তোমাদেরকে, এটা কিন্তু কৃত্রিমভাবে কাশ্মীর তৈরি করা হয়েছে, তাই তো? দেখো মানে আমাদের কাশ্মীরে যেরকম স্নো পড়ে, এখানে কিন্তু স্নো পড়েছে। কলকাতাতে একটা জায়গায় আছে
নিউ টাউনে একটা জায়গায় এরকমটা আছে, ঠিক আছে। তো গরমকালেও যদি এরকমটা হয় তাহলে তো ব্যাপক হবে ব্যাপারটা, ঠিক আছে। পুরোপুরি এই যে স্নোয়ের মধ্যে সব খেলা করছে এরকম একটা ব্যাপার পুরোপুরি তৈরি করা হয়েছে। এটা এখন মাইনাস কততে রয়েছে? আচ্ছা, বুঝতে পারছো, -20 অবধি যাবে। বুঝতে পারছো কতটা ঠান্ডা একটা শীতলতম জায়গা এটা তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। দেখো পরবর্তী যে জায়গাটা আমি চলে আসলাম, এটা একটুখানি তোমাদেরকে দেখাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে পোর্টেবল ইনসুলিন অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন ক্যারিয়ার। ব্যাপারটা কি সেটা হচ্ছে এখন সমস্ত জায়গায় গিয়ে তো এই তোমার ইনসুলিন বা মেডিসিন নিতে হয় বা রক্ত সংগ্রহ করতে হয়। এটাকে নিয়েই যদি তুমি যাও বিভিন্ন জায়গায় তাহলে তুমি সেটা করতে পারবে। এই রক্ত যারা নেয়, এই যে যারা ব্লাড নেয় বা যা এগুলো করে, তাদের জন্য এটা খুব অত্যাবশ্যকীয় একটা জিনিস। এই যে সোলার একটা জিনিস রয়েছে যেটার মাধ্যমে এটাই পাওয়ার দেবে এই মেশিনটাকে, যেটার মাধ্যমে টোটাল এই ব্যাপারটাকে নেওয়া যাবে। আচ্ছা, একটা বড় সোলার এরকম প্যানেল রয়েছে, আমাদের অনেকের বাড়িতেই আমরা দেখেছি ছাদে এরকম থাকে। আর এই যে ফ্রিজটা, এই ফ্রিজটা পুরোটাই কিন্তু চলবে এই সোলার যে সিস্টেম তার মাধ্যমে, অর্থাৎ সোলার রেফ্রিজারেটর, যেটা এখন আমরা দেখতে পাবো প্রত্যেকটা বাড়িতে, তাতে ইলেকট্রিসিটিও অনেকটা বাঁচবে। এখানে পরপর অনেক এরকম স্টল বসেছে, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে টোটাল যে ডিপার্টমেন্টটা রয়েছে এটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ডিপার্টমেন্ট। এখানে দেখো তোমরা সবুজ যদি কিনতে চাও তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবে আর কি। এরকম টোটাল অনেকগুলো ওয়েবসাইট এখানে রয়েছে। দেখো স্মার্ট ওয়াটার ডিসপেন্সার, ঠিক আছে, একটুখানি দেখাও কাজ করছে কি। এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই দেখেছি যে সেন্সারে কাজ করে, এরকম একটা সেন্সার লাগানো রয়েছে, ঠিক আছে। আর শীতকালে গরম জল বেরাবে আর গরমকালে ঠান্ডা জল সেটা বেরাবে এই মেশিনের মাধ্যমে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে, অ্যাকোয়া ইন্টারভাল ট্যাপ, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক্যালি মানে জল অপচয় বন্ধ করবে। দেখো এখানে টাইমার দেওয়া রয়েছে, টাইমার এই আবার আরও 1 মিনিট পরে চালু হবে, যেটা এক্ষুনি হলো। ম্যানুয়ালি এরকমভাবে চালু করা যেতে পারে, জল অপচয় বন্ধ করতেই অ্যাকচুয়ালি এটা করা। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। আমার মতো ল্যাদ খাওয়া বাঙালি তো অনেকে আছো যারা মনে করো উঠতে পারছো না, বিছানায় শুয়ে রয়েছো, কিন্তু তুমি কিছু অন করতে চাইছো। তাহলে দেখো পুরো টোটাল বাড়ির এই পুরো বাড়ির এরিয়াটা হাতের তোমার মুঠোফোনের মাধ্যমে তুমি পুরোপুরিটা অন করতে পারবে। হ্যাঁ, মানে বাড়ির পুরো লাইট থেকে শুরু করে ফ্যান সবটা, এমনকি সুইমিং পুলটাও, ঠিক আছে। দেখো সুইমিং পুলও পুরোপুরি এখানে, সুইমিং পুল না অ্যাকচুয়ালি এটা, তাই তো, মানে ওই বাইরে যেটা থাকে ফোয়ারা টাইপের, হ্যাঁ সেটা। তো পুরোটাই টোটালটাই এখানে অন হয়ে যাচ্ছে, বাড়ির পাম্পের জল পর্যন্ত, ঠিক আছে, সবটাই তুমি করতে পারবে এটার মাধ্যমে। এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, পরবর্তী যে জায়গাটাতে আমি চলে আসলাম, দেখো এখানে লেখা রয়েছে সেন্টার অফ প্যারামেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। এখানে যারা কাজ করছেন তারা এখানে দেখতে পাচ্ছ, এখানে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিপি টেস্ট, বাকি যত রকমের ব্যাপার স্যাপার হয় যেটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লেগে থাকে সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখো এখানে বিপি টেস্ট করে সেটা কিন্তু এখানে লিখে রাখা হচ্ছে, এই হলো ব্যাপার। সো রাইট নাও চলে এসেছি আমরা ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো এআই ইউজ করে এখন ফিনান্সিয়াল যে রিপোর্ট সেটা কিন্তু বের করা সম্ভব এই তোমার যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তাদের পক্ষে। এআই এখন সমস্ত ক্ষেত্রেই কার্যকর, সেটা তোমরা জানোই। প্লাস সাথে সাথে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ব্যাপারে। এটা তুমি দেখাও। তো মনে করো কলকাতা থেকে তুমি যাবে, মানে কলকাতা থেকে মধ্যপ্রদেশের যে জিএসটি সেটা কিন্তু এখানে পুরোটা শো করছে, যেটা ঠিক আছে, মানে কোন কোন জিএসটি হয় সেটাই এখানে ইন্ডিকেট করছে টোটাল ম্যাপের মাধ্যমে। আর এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি টোটাল ইনভয়েস জেনারেট থেকে শুরু করে সমস্তটাই এই একটাই মানে এই টোটাল প্রোগ্রামের মধ্যেই দেখতে পারবে। আচ্ছা, অ্যানিমেশন ডিপার্টমেন্টে চলে আসলাম, যেখানে যেটা ওনারা করে থাকেন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ওপরে যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে। মনে করো তুমি কোনো ব্যানার তৈরি করবে, সেই ব্যানারটা এখানে তৈরি হয়। প্লাস সাথে সাথে 2D অ্যানিমেশন, সেই 2D অ্যানিমেশনও হয়ে থাকে। মানে এখন তো অ্যানিমেশন থেকে অনেক কিছু প্রেজেন্ট করা যেতে পারে, তো 2D অ্যানিমেশনের মাধ্যমে কোনো কিছু তৈরি করা বা 3D অ্যানিমেশন, ঠিক আছে, এইভাবে টোটাল ব্যাপারগুলো কাজ করে থাকে আর কি।
নট অনলি ছোটোবেলা, মানে আমি এখনও এই অ্যানিমির ফ্যান, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি এখনও কালেক্ট করি এই জিনিসগুলো। কিন্তু এগুলো ঠিক কিভাবে বানানো হয়, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ 3D প্রিন্টার, ঠিক আছে, এইটার মাধ্যমে টোটালটা বানানো হয়। আমি একটুখানি দেখাবো এই কী ম্যাটেরিয়ালে এটা বানানো হয়। আমি প্রথমবার দেখতে পাচ্ছি এই যে PLA, ঠিক আছে, PLA বলা হয়। এই দেখতে মনে হবে হয়তো প্লাস্টিকের, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিক না, ঠিক আছে। যাই হোক, এটাকে ব্লেন্ডার বা মায়া কোনো একটা সফটওয়্যারে এই টোটাল ব্যাপারটাকে প্রথমে 3D তৈরি করা হয়, তারপর সেটাকে ফেলা হয় এই মেশিনে। সেই মেশিনের মাধ্যমে টোটালটা তৈরি হয়ে থাকে। তবে অনেক এই টোটাল এই যে মেশিনটা, এই মেশিনের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। আমি শুনলাম যেটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা নাকি 19 ঘন্টা টাইম লেগেছে, যে বিভিন্ন টাইমের ওপরে ডিপেন্ড করে। খুব মানে ভালো লাগলো এই জায়গাটা। আমি কোর্স কোঅর্ডিনেটর, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। আমাদের স্টুডেন্টরা কন্টিনিউ তাদের কোর্স কারিকুলামের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আছে, তারা কিন্তু এই প্রজেক্টের কাজ সারা বছর ধরে করতে থাকে, কিন্তু সুযোগ পায় সবাইকে দেখানোর এই স্কিল ফেয়ারের মাধ্যমে। আমাদের প্রতি বছরই স্কিল ফেয়ার হয়। এবারে যে স্কিল ফেয়ার হচ্ছে এটা হলো স্কিল ফেয়ার 2025। এইবারে স্কিল ফেয়ারে বিভিন্ন প্রজেক্টের মধ্যে আমরা 3টে প্রজেক্টকে সিলেক্ট করেছি। সেই 3টে প্রজেক্ট এবারে ফেয়ারে ওরা প্রেজেন্টেশন দিচ্ছে, এবং এই যে 3টে প্রজেক্টের ওরা প্রেজেন্টেশন দিচ্ছে, 3টে প্রজেক্ট আমরা ফেয়ারে নিয়ে এসেছি। 3টে প্রজেক্টের এক একটা প্রজেক্টের এক একটা বিশেষ বিশেষ উপযোগিতা আছে। যেমন ওরা এইবারে তৈরি করেছে ক্লোথস ড্রায়ার। ক্লোথস ড্রায়ারটা, এরা যে ক্লোথস ড্রায়ার তৈরি করেছে এটা কিছুটা ইনোভেটিভ, কারণ এই ধরনের ক্লোথস ড্রায়ার মার্কেটে অ্যাভেলেবেল নয়। এই ক্লোথস ড্রায়ার এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, যে মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে ক্লোথস ড্রাই করার কোনো স্কোপ নেই। তাদের ছাদ অনেক উপরে, হয়তো 10+, G+10, G+20 এত বড় বড় বিল্ডিং, যেখানে ছাদ অনেক উপরে, গ্রাউন্ডও অনেক নিচে। তারা কীভাবে ক্লোথস ড্রাই করবে? সেই ক্লোথস ড্রাই করা একটা বিরাট সমস্যা। সেই সমস্যার খুব সহজ সমাধান হলো এই ক্লোথস ড্রায়ার। যে ক্লোথস ড্রায়ারে এরা এদের গার্মেন্ট ড্রাই করার জন্যে মেলে দিতে পারে, এবং এটা এমন ধরনের ড্রায়ার, যদি বৃষ্টি চলে আসে অটোমেটিক্যালি এই ড্রায়ারটা সেফ পজিশনে চলে আসবে। আর এখানে আমরা যে টেকনোলজি ইউজ করছি সেটা হলো, এখানে একটা রেন সেন্সার আছে, যে রেন সেন্সার রেনটাকে সেন্স করবে, যখনই রেন আসবে ও সেটাকে সেন্স করবে, সেন্স করে সেই ইনফরমেশন পাঠাবে ওরা সিস্টেম কন্ট্রোলে। সিস্টেম কন্ট্রোল মানে এখানে আমরা একটা অর্ডিনো বেস কন্ট্রোলার ব্যবহার করেছি, যে অর্ডিনো বোর্ডে সেই সিগন্যাল পাঠাবে রেন সেন্সার। সেই অর্ডিনো বোর্ডের থ্রু দিয়ে একটা মোটর এখানে কাজ করবে, যে মোটরের মাধ্যমে আর্মটা ক্লোজড হয়ে যাবে, ক্লোজড হয়ে একটা সেফ পজিশনে চলে আসবে। কাজেই গার্মেন্ট ভিজে যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। আবার যখন রেন থেমে যাবে, তখন রেন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রেন সেন্সার ইনফরমেশন পাঠাবে আবার কন্ট্রোলারে, কন্ট্রোলার অটোমেটিক্যালি এই সিস্টেমটাকে অন করবে, আবার ক্লোথ শুকাতে শুরু করবে। এইভাবে এই সিস্টেমটা কাজ করে। এই সিস্টেমের খরচ কিন্তু খুব বেশি না, খুব সামান্য খরচ করে 3000-4000 টাকা খরচ করে খুব সহজেই গার্মেন্ট বা ডিফারেন্ট টাইপের ক্লোথ ড্রাই করার সুযোগ পাবে। এটা একটা ইনোভেটিভ প্রজেক্ট। আমাদের সেকেন্ড প্রজেক্ট হলো স্মার্ট ডোর এন্ট্রি। স্মার্ট ডোর এন্ট্রিতে কে অ্যাক্সেস করতে পারবে? ডোরের মধ্যে কে এন্ট্রি পাবে? যার কাছে অ্যাক্সেস কার্ড থাকবে। শুধু অ্যাক্সেস কার্ড থাকলে চলবে না, অ্যাক্সেস কার্ডের সঙ্গে তার থাকতে হবে কোড, পিন আছে। যদি পিন কোড প্রপারলি প্রেস করতে না পারে তাহলে কিন্তু রুম অ্যাক্সেস করতে পারবে না। এটাকে আমরা মডিফাই করে এর সঙ্গে আরও কিছু ফিচার্স অ্যাড করে আমরা এখানে ক্যামেরা নিয়ে আসতে পারি। ক্যামেরা ইনস্টল করে ক্যামেরার সামনে যদি ট্রু পার্সন আসে তাহলে ওই পার্সন রুমটাকে অ্যাক্সেস করতে পারবে, সেভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। তো এই হলো আমাদের স্মার্ট ডোর এন্ট্রি, যেখানে আনঅথরাইজ অ্যাক্সেস প্রায় অসম্ভব। তো এখন মার্কেটে এটা পপুলার, এর পপুলারিটি আরও দিন দিন বাড়ছে। ইন ফিউচার আমরা আরও বহু ধরনের এই রকম অ্যাক্সেস কন্ট্রোল আমরা দেখব। আমরা মডার্ন যেসব সার্ভিলেন্স সিস্টেম এখন ব্যবহার করছি তার সঙ্গে এর ফিচার্সগুলো যদি ইনক্লুড করি, সার্ভিলেন্স সিস্টেমের সার্ভিলেন্স কোয়ালিটি আরও অনেক বেটার হবে। আমাদের যে নেক্সট প্রজেক্ট, যে প্রজেক্টটার নাম হলো রোবটিক আর্ম। আমরা রোবটের কথা বহু শুনেছি, কিন্তু এখানে আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি রোবটিক আর্ম। এখানে জাস্ট একটা আর্ম আছে, যে আর্মটাকে ব্যবহার করে একটা রোবট অনেক কাজ করতে পারে। এখানে এই আর্মটাকে ব্যবহার করে কি কাজ করতে পারে? এই আর্মটাকে ব্যবহার করে আমরা একটা পিসিবি অ্যাসেম্বলিং করতে পারি, একটা বোর্ড সোল্ডারিং করতে পারি, একটা কম্পোনেন্টকে বা একটা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এই আর্মটাকে ব্যবহার করে আমি
কোনো রুম ক্লোজ করতে পারি, কোনো ডোর ক্লোজ করতে পারি। উইদাউট ম্যান পাওয়ার আমরা যেসব কাজ করা এসেনশিয়াল মনে করি, আমরা এই আর্মটাকে ব্যবহার করে সেই কাজ করতে পারি। এখানে খুব সিম্পল টেকনোলজি আমরা ব্যবহার করেছি। সিম্পল টেকনোলজি মানে এখানে কি আছে, এখানে আছে একটা কিবোর্ড, যে কিবোর্ড দিয়ে আমরা ওই আর্মটাকে ভার্টিক্যালি 180 ডিগ্রি মুভ করাতে পারি। আরও কিছু কি আছে, যে কি দিয়ে আমরা ওই আর্মটাকে হরিজেন্টালি 180 ডিগ্রি মুভ করতে পারি। এবং এই যে আমি মুভমেন্টের কথা বলছি, এই মুভমেন্টটা কতটা প্রিসিয়াস হবে সেটা কিন্তু এই কন্ট্রোলারের সেটিংয়ের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। এখন কন্ট্রোলারের যে সেটিং আছে সেটা প্রত্যেকটা স্টেপে 10 ডিগ্রি করে মুভ করতে পারে। এই 10 ডিগ্রিটা কমিয়ে আমরা 2 ডিগ্রি করতে পারি, 1 ডিগ্রি করতে পারি। এইভাবে এই ইনস্ট্রুমেন্টটা, এই আর্মটাকে আমরা আরও সফিস্টিকেটেড করতে পারি। যে সফিস্টিকেটেড আর্ম প্রয়োজন হয় আমাদের হসপিটাল ইন্ডাস্ট্রিতে, হেলথ ইন্ডাস্ট্রিতে, যেখানে অপারেশন চলে রোবট আমরা ব্যবহার করি অপারেশন করার জন্য। খুব নিখুঁতভাবে এই রোবটিক আর্ম দিয়ে আমরা ইন ফিউচার অপারেশন করতে পারবো। এবং অপারেশন যদি নিখুঁত হয় তাহলে আমাদের সাকসেস রেটও, অপারেশনের সাকসেস রেট আমাদের অনেক বাড়বে। এই জন্যে এই প্রজেক্টটা আগামী দিনে আরও বেশি হারে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এবং এই ধরনের রোবটিক আর্ম ব্যবহার করে যদি আমরা অপারেশন করি, অপারেশনের কস্টও অনেক কমবে। এখন যেসব রোবট ইউজ করা হয় অপারেশনের জন্য তার কস্ট কিন্তু অনেক বেশি, কিন্তু এই প্রসেস বা এই টেকনিক ব্যবহার করে আমরা ওই কস্টিংটা অনেক কমাতে পারি। এই জন্যে এটাও আমরা ইন্ডাস্ট্রিতে কীভাবে আরও কিছু মডিফাই করে ব্যবহার করা যায় তার জন্য আমাদের ছেলেরা এক্সপেরিমেন্ট করে চলেছে। এবং ইন ফিউচার আমার বিশ্বাস এটা বিরাট একটা মার্কেট পাবে। থ্যাংক ইউ। কলেজের পক্ষ থেকে সৌমন স্যার আছে, সৌমন স্যারকে অনেক মানে স্বাগত। আচ্ছা, প্রথমে জানতে চাইবো এই ব্যাপারটা টোটালটা এইটার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে স্কিল ফেয়ার, কারিগরি মেলা। আমাদের যারা ছাত্রছাত্রী যারা এখানে কারিগরি দক্ষতায় নিজেদেরকে আগামী দিনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের এই কলেজে আসে এবং নিজেদের কেরিয়ার গঠন করার জন্য আসে, তারা সবসময় নিজেদের সিলেবাসের বাইরে আগামী দিনে উদ্ভাবনী শক্তির মাধ্যমে কি করা যায় সেইগুলো সবসময় ভাবে। এবং আমরা দেখেছি সবসময় আমরা বলি যে আউট অফ দ্য বক্স, সিলেবাসের ভেতরকার জিনিস দিয়ে সেই সব চিন্তা চেতনাকে ডানা দেওয়ার নাম হচ্ছে স্কিল ফেয়ার 2025। এবং যেখানে এই সব ছেলেমেয়েদের যে চিন্তা চেতনা সেগুলি ডানা মেলে উড়ে বেড়ায় এই দুদিন, আজ এবং কাল এই মেলা চলবে। সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি মেলা, দুদিনই। 5টা, 5:30 থেকে রোজই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেটাও আমাদের স্টুডেন্টরাই অর্গানাইজ করে, স্টুডেন্টরাই সেইখানে পার্টিসিপেট করে। এখানে আমাদের টোটাল পার্টিসিপেট করেছে 18টা ডিপার্টমেন্ট এবং তাদের প্রায় 36টার কাছাকাছি প্রজেক্ট, এবং তারা লড়াই করছে। আগামীকাল তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ধাপে ধাপে প্রাইজ থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইন্ডাস্ট্রি চয়েস, ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট, ইনোভেটিভ প্রজেক্ট, স্টল ডেকর, নানান রকম। এবং যারা আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার তারাও এখানে আসবেন, তাদের প্রতিনিধিরাও আসবেন। তারা এসে হচ্ছে এরকমই দেখা যায় যে 10, 11, 12 যেরকম আমাদের এখানে মেগা প্লেসমেন্ট ফেয়ার আছে। আমাদের যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট যারা এইসব প্রজেক্টগুলোকে তৈরি করেছে তারা প্লেসমেন্ট ফেয়ারে অংশগ্রহণ করবে। ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধিরা আজকে আসছেন তারা মূলত এখানে যেসব প্রজেক্ট দেখছেন তারা এখান থেকে অনেক ছাত্রছাত্রীকে কিন্তু ফাইনাল সেমিস্টারকে চয়েস করে নিয়ে যাবেন যে এই সব ছেলে মেয়েদের আজকে আমাদের আগামী দিনে কোম্পানিতে চাই, কারণ এরা সেই জায়গাটা তৈরি করতে পারছে। তা এই পুরোটা নিয়ে আমাদের স্কিল ফেয়ার, কারিগরি মেলা, দুদিনে সবাইকে স্বাগত। আপনারা আসুন, উপভোগ করুন। জস টেলিগ্রাফ শতাব্দী প্রাচীন একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের স্টুডেন্টদের দ্বারা আয়োজিত এই স্কিল ফেয়ার। ট্রাস্টি ও ডিরেক্টর শ্রী অনিন্দ দত্ত মন্তব্য করেন, এই প্রকল্পগুলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নয়, এগুলো ভবিষ্যতের উদ্যোগের বীজ। বাস্তব জীবনের সমস্যার বাস্তব সমাধান তারা 1 সপ্তাহতেই খুঁজে বের করেছে, যা সত্যিই প্রশংসনীয়। নিয়োগকারীদের আগ্রহই প্রমাণ করে ওদের ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্কিল ফেয়ার, জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট, একটা খুব নামকরা যে ইনস্টিটিউট, তার পক্ষ থেকে যে স্কিল ফেয়ার অর্গানাইজ করা হয়েছিল সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক কিছু দেখলাম, আমার ভীষণই ভালো লাগে এই ধরনের জিনিসপত্র, এবং তোমাদেরও আশা করি ভালো লাগে এই ধরনের ব্যাপারগুলো, যে মানে সায়েন্টিফিক্যালি অনেক জিনিসপত্র, আরও অনেক কিছু জিনিসপত্র যেটা আগামী দিনে এই যে যারা তৈরি করেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য একটা বিশাল ব্যাপার, তাদের জন্য একটা বিশাল সুযোগ হয়ে উঠতে পারে আর কি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।